মাইলস্টোন ট্র্যাজেডিতে বাড়ছে প্রাণহানি, শিক্ষার্থী জারিফ সহ আরও 2 জনের মৃত্যু। বার্ন ইনস্টিটিউটের ছাড়পত্র পেয়ে বাসায় ফিরল 2 শিশু। ডাক্তার অনেক সাহস দিল যে ভালো হয়ে যাবে আসে, কিন্তু আজকে তো ক্রিটিক্যাল পেশেন্টের সংখ্যা এই মুহূর্তে 4 জন এবং সিভিয়ার পেশেন্টের সংখ্যা 9 জন। আজকে আমরা 2 জন রোগীকে ডিসচার্জের ডিসিশন হয়ে গেছে। দোয়া করি প্রত্যেকটা সন্তানকেই তার বাবা মার কোলে ফিরে দেখ সুস্থ অবস্থায় যত দ্রুত সম্ভব। এখনও ট্রমা কাটেনি শিক্ষার্থীদের, আপাতত বন্ধই থাকছে স্কুল। কাউন্সেলিংয়ের পর শিক্ষা কার্যক্রম শুরুর পরামর্শ অভিভাবকদের। আমাদের ক্লাসরুমটা পুড়ে গেছে, অনেক কিছু। সবাই এখন মানসিকভাবে অনেক ভেঙে পড়ছে। আমরা যারা ফেস করছি, যে টিচারগুলো দেখছে, তাদের পক্ষে এই ট্রমা ভুলা কখনো সম্ভব না। আতঙ্কটা ভাঙলে তারপরে স্কুলটা চালু করলে সবচেয়ে ভালো হয়। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী এবং আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ফ্যাসিবাদীদের ভোট ভণ্ডুলের অপচেষ্টা রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। সুষ্ঠু নির্বাচন আয়োজনে দলগুলোর সহযোগিতা কামনা, পাশে থাকার ঘোষণা নেতাদের। বিদেশ থেকে ভাড়া করে লোক এনে দেশ পরিচালনা সম্ভব নয়। রাজনৈতিক সংস্কৃতি না পাল্টালে সংস্কারেও লাভ নেই বলছে বিএনপি। ঐক্য নিয়ে আক্ষেপ জামায়াতের। গণঅভ্যুত্থানের সময় পুলিশ হত্যার দায় এনসিপির ওপর চাপানোর চেষ্টা চলছে, মন্তব্য নাহিদ ইসলামের। ৭২-এর সংবিধান রক্ষার চেষ্টা রুখে দেওয়ার ঘোষণা। নির্বাচনে এআই ব্যবহার নিয়ে দুশ্চিন্তায় সিইসি। অস্ত্রের চেয়েও মারাত্মক আখ্যা। ভোটের আগে লুট হওয়া সহ সব অবৈধ অস্ত্র উদ্ধারের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং গাজীপুর থেকে মোহাম্মদপুরে বেড়াতে আসেন ভাই, দিনে দুপুরে মোবাইল ছিনিয়ে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা। জড়িত কিশোর গ্যাং সদস্যদের ধরতে অভিযানে পুলিশ। মাইলস্টোন ট্র্যাজেডির বিভীষিকাময় দুপুর পেরিয়ে গেছে 5 দিন আগে। এখনও থামেনি কান্না, কমেনি আহাজারি। জাতীয় বার্ন ইনস্টিটিউটের শিক্ষার্থী জারিফ ও অফিস সহায়ক মাসুমা মারা গেছেন। বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন প্রায় অর্ধশত। সরকারি তথ্য অনুযায়ী প্রাণহানির সংখ্যা 35, যার মধ্যে এখনও পরিচয় মেলেনি একজনের। বিমান দেখে আকাশে উড়বার স্বপ্ন আর কোনোদিন বাস্তব হবে না মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার শিকার শিক্ষার্থীদের। 5ম দিনে এসে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে চলে গেল 7ম শ্রেণীর ছাত্র জারিফ। 40% পোড়া শরীর নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ছিল 13 বছরের শিশুটি। 22 তারিখ সকাল পর্যন্ত আমার সঙ্গে কথা বলছে। এই দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে মৃত্যুর কাছে হেরে যাওয়া অফিস সহায়ক মাসুমা হয়েছিলেন 90% দগ্ধ। মর্মান্তিক এই দুর্ঘটনার সাক্ষী হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে এখনো চিকিৎসা নিচ্ছেন প্রায় অর্ধশত। এখন ওনার শরীরে পুরোটাই ব্যান্ডেজ করা, শুধু মুখের একটা অংশ যেখানে পরানো ছিল ওই অংশটা শুধু খোলা আছে, আদারওয়াইজ সব অংশ ব্যান্ডেজ করা। আয়া হিসাবে বাচ্চাদের ছুটি হয়েছে, গার্জিয়ানের দিতে যায়া আমার ওয়াইফ বিমান দুর্ঘটনায় আজকে 26 তারিখ 11:15 বাজে উনি দুনিয়াতে চলে গেছে। 2টা সন্তান সামনে ভবিষ্যতে আগানোর জন্য অনেক স্বপ্ন ছিল, স্বপ্নগুলি সব ভাঙিয়া গেছে। আমি জানি না ছেলে সন্তানের মানুষ করতে পারে কিনা। ঘটনার 5 দিন কেটে গেলেও এখনো নিহতদের স্মৃতিচারণায় ভারী হয়ে আছে আকাশ, আর চিকিৎসাধীনদের সুস্থতার প্রার্থনা স্বজনদের। কেননা এখনো আইসিইউর বেডে কাতরাচ্ছেন বেশ কয়েকজন। সেখান থেকেও আদৌ তাদের ফেরানো যাবে কিনা তা নিয়ে সন্দেহান চিকিৎসকরা। নিজেদের জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে কাজ করে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের ক্রিটিক্যাল পেশেন্টের সংখ্যা এই মুহূর্তে 4 জন এবং সিভিয়ার পেশেন্টের সংখ্যা 9 জন। আজকে আমরা 2 জন রোগীকে ডিসচার্জের ডিসিশন হয়ে গেছে, 2 জনই বাচ্চা। কোনো পেশেন্টের কাছ থেকে কোনো ব্যক্তিগতভাবে সহায়তা নেওয়া হচ্ছে না, সমস্ত কিছুই সরকারিভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি। ভুক্তভোগী আর সচেতন নাগরিক শ্রেণীর প্রশ্ন, কে নেবে মর্মান্তিক এই দুর্ঘটনার দায়? অপরিকল্পিত নগরায়নের বলি কেন হতে হলো এই ছোট্ট সোনামণিদের? ডাক্তার অনেক সাহস দিল যে ভালো হয়ে যাবে আসে, কিন্তু
আজকে তো বিমানে এই লোক বসতি এলাকা দিয়ে চালানো উচিত হয় নাই। মাইলস্টোনের এই ট্র্যাজেডি যেন আর কোনো প্রতিষ্ঠানে না ঘটে, স্বপ্ন দেখতে দেখতে কেউ যেন দুঃস্বপ্নে হারিয়ে না যায়, পুনরাবৃত্তি না ঘটে এমন কিছুর সেই চাওয়া সবার। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ 2 শিশু। বিকেলে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পায় আয়ান খান ও রাফসি আক্তার রাফিয়া। বাড়ি ফেরার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন বাবা মা। যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মৃত্যুপুরীতে পরিণত উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। নিভে গেছে অনেক ক্ষুদে শিক্ষার্থীর জীবন, মারা গেছেন অভিভাবক, শিক্ষক, কর্মচারীও। দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অনেকে। প্রতিদিনই ঝরে যাচ্ছে নতুন নতুন প্রাণ। শোকের মধ্যেই স্বস্তির খবর, সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরল 2 শিশু। মাইলস্টোন স্কুলের 4র্থ শ্রেণীর ছাত্র আয়ান খান। বিমান দুর্ঘটনায় পুড়ে যায় তার হাত ও কান। 6 দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার ছাড়পত্র পেয়ে বাবা মায়ের সঙ্গে বাড়ি ফিরে গেছে। আল্লাহ পাক আমার সন্তানকে যেভাবে সুস্থ অবস্থায় ফিরিয়ে দিয়েছে, প্রত্যেকটা সন্তানকে সুস্থ অবস্থায় ফিরিয়ে। এদিন ক্ষুদে শিক্ষার্থী রাফসি আক্তার রাফিকেও ছাড়পত্র দিয়েছে বার্ন ইনস্টিটিউট। চিকিৎসকরা জানান, আগামী 1 সপ্তাহে আরও অন্তত 10 জনকে ছাড়পত্র দেওয়া হতে পারে। কোনো পেশেন্টের কাছ থেকে কোনো ব্যক্তিগতভাবে সহায়তা নেওয়া হচ্ছে না, সমস্ত কিছুই সরকারিভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি। ক্রিটিক্যাল পেশেন্টের সংখ্যা এই মুহূর্তে 4 জন এবং সিভিয়ার পেশেন্টের সংখ্যা 9 জন। অন্তত আগামী সপ্তাহের মধ্যে আমরা আশা করছি আরও 10 জনকে অন্তত আমরা রিলিজ দিতে পারবো ইনশাল্লাহ। চীন, সিঙ্গাপুর ও ভারতের চিকিৎসক দলের সঙ্গে সমন্বয় করে দগ্ধদের চিকিৎসা চলছে বলে জানান বার্ন ইনস্টিটিউটের পরিচালক। কোনো পার্থক্য নাই। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। বিমান বিধ্বস্তের পর মানসিক ধকল কাটিয়ে উঠতে পারেনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। নির্ঘুম রাত কাটছে অনেকের, কেউ বা আটকে উঠছে বিমানের শব্দে। আপাতত ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের পর শিক্ষা কার্যক্রম শুরুর পরামর্শ অভিভাবকদের। প্রিয় স্কুলের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে এই শিক্ষার্থী। একসময় যে ক্লাসরুমে সারি সারি করে সাজানো ছিল বেঞ্চ, আজ সেই কক্ষই ধ্বংসস্তূপ। সাদা দেয়াল এখন বিবর্ণ, শখের দোলনায় নেই হুড়োহুড়ি। ওই দিন আমি ওই জায়গার দোলনায় খেলতেছিলাম, তারপর আমার একটা বড় ভাই আমার ডাইকা, তারপর হায়দার আলী হোস্টেলে ওই জায়গায় নিয়ে গেছে, তারপরে যে বিমানটা পড়ছে। যে বাচ্চাগুলো নিজের চোখে দেখছে, আমরা যারা ফেস করছি, যে টিচারগুলো দেখছে, তাদের পক্ষে এই ট্রমা ভুলা কখনো সম্ভব না। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের পর নিজের স্কুলের এই অবস্থা দেখে হতভম্ব শিক্ষার্থীরা। আমাদের ক্লাসরুমটা পুড়ে গেছে, অনেক কিছু পুড়ে টুড়ে গেছে, তারপর চেয়ার টেবিল পুড়ে গেছে। আজকে হয়তো 1 সপ্তাহের মতো হচ্ছে, কিন্তু ওই দিনের জিনিসটা এখনো ভুলতে পারতেছে না। সবাই এখন মানসিকভাবে অনেক ভেঙে পড়ছে। স্কুলের উপর দিয়ে বিমান চলাচল একসময় নিত্য নৈমিত্তিক ব্যাপার হলেও এখন আকাশে শব্দ হলেই তাড়া করে অজানা আতঙ্ক। বিমানের সাউন্ড শুনলে সবাই দেখি কি আকাশে বিমানে কিছু হইতেছে কিনা। প্রতিষ্ঠানটিতে আপাতত শিক্ষা কার্যক্রম বন্ধ। এদিকে শিক্ষার্থীদের মানসিক ধকল কাটাতে কাউন্সেলিং এর পর এই প্রতিষ্ঠান খোলার পরামর্শ অভিভাবকদের। আরো কিছুদিন যদি তারা অনলাইনে ক্লাস করা যায়, বাচ্চাদেরকে যদি একটা আস্তে আস্তে মেন্টাল একটা ডিসঅর্ডার থেকে বের হয়ে আসার সময় দেওয়া হয়, আতঙ্কটা ভাঙলে তারপরে স্কুলটা চালু করলে সবচেয়ে ভালো হয়। প্রতিদিনের মতোই স্কুলের সামনে দেখা যায় উৎসুক মানুষের জটলা, যা থামাতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টাকে রুখে দিতে ফ্যাসিবাদ বিরোধী সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব রাজনৈতিক দলের সহযোগিতার আহ্বান তার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে প্রধান উপদেষ্টাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আরও 14টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার বিকেল 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়।
বৈঠকে নির্বাচন সহ বেশ কিছু ইস্যুতে কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি নিয়ে অগ্রসর হলেই নানা ষড়যন্ত্র সামনে আসছে, ঐক্যবদ্ধভাবে সেসব ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান জানান ডক্টর ইউনূস। রাজনৈতিক দলের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার একান্ত বৈঠক শেষে নেতারা জানান, জুলাই সনদ ঘোষণার পাশাপাশি দ্রুতই ভোটের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। সরকারি প্রতিষ্ঠান থেকে ফ্যাসিবাদের দোসরদের না সরালে সুষ্ঠু নির্বাচনে প্রতিবন্ধকতা আসতে পারে বলেও শঙ্কা প্রকাশ তাদের। সনদের সাথে নির্বাচন কবে হবে, প্রক্রিয়া কি হবে, এগুলোর পরিষ্কার অফিশিয়াল ব্রিফিং উনার তরফ থেকে আমাদের জন্য এবং জাতির জন্য পরিষ্কার করে জানানো হবে। তিনি বলেছেন 2-3 দিনের মধ্যে আমরা একটা সুখবর দেখতে পাবো। 4-5 দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় সীমা তারিখ উনি ঘোষণা করবেন। আমার কেন জানি মনে হচ্ছে সরকারের ভিতর আরেকটি সরকার অবস্থান করছেন, যার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই উন্নতি ঘটানো যাচ্ছে না। দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় প্রতিষ্ঠার বিষয়ে আপত্তিও জানায় বেশ কয়েকটি রাজনৈতিক দল। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় দেশপ্রেমিক জনতা কেউই ভালো চোখে নিচ্ছে না। এছাড়াও দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং রাজনৈতিক অস্থিরতা কমাতে সব দলের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়ার কথাও বলা হয় বৈঠকে। আমাদের মধ্যে এক ভাই প্রস্তাব দিয়েছেন যে মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। বিদেশ থেকে ভাড়া করে লোক এনে দেশ পরিচালনা সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিতের জন্য এই নির্বাচন চায় বিএনপি। সামাজিক মাধ্যম ব্যবহার করে মব তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে শত সংস্কার করেও লাভ হবে না। জাতীয় প্রেস ক্লাবে জুলাই বিপ্লব প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক জিয়া পরিষদের আলোচনা সভা, যাতে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কথা বলেন সংস্কার, নির্বাচন সহ নানা প্রসঙ্গে। কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বলেন, কিছু লোক বৈঠক করে সংস্কার করলেই হয় না, এটি একটি প্রক্রিয়ার বিষয়। পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কোত্থেকে? কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? যায় না। কতগুলো বৈঠক করে আপনার সংস্কারে কত বিষয় নিয়ে এসে জনগণকে দিয়ে দিলেন আর সংস্কার হয়ে গেল, সেভাবে সংস্কার হয় না। সংস্কার হতে হবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। সিডাপ মিলনায়তনে আলাদা অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, সমাজকে গ্রাস করে ফেলছে সামাজিক যোগাযোগ মাধ্যম, এর মাধ্যমেই তৈরি হচ্ছে মব। সোশ্যাল মিডিয়া, সেই সোশ্যাল মিডিয়াতে একটা ভয়াবহতা এই সমাজকে গ্রাস করে ফেলছে। এটা আপনারা কতটুকু উপলব্ধি করছেন আমি জানি না। মানে সরকারের উপদেষ্টার মধ্যে এখানে আছেন, ওনারা খুব ভালো করে উপলব্ধি করছেন যে আপনার এই যে মব তৈরি করার যে ব্যাপারটা, কিভাবে সরকারকে আপনার মাঝে আসবো। আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে শত সংস্কার করেও লাভ হবে না বলে মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশে 100 সংস্কার করে কোনো লাভ হবে না যদি বাংলাদেশের পলিটিক্যাল কালচার চেঞ্জ না হয়। 100 সংস্কার করে কোনো লাভ হবে না। উই মাস্ট চেঞ্জ আওয়ার পলিটিক্যাল কালচার এবং ডেমোক্রেটিক প্রসেসটা যাতে অব্যাহত থাকে, আমরা জাতি হিসাবে সকলে মিলে চেষ্টা করতে হবে। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত সুমির পরিবারের সঙ্গে উত্তরায় সাক্ষাৎ করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মঈন খান। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অত্যাবশ্যকীয় সংস্কার শেষে জনগণকে সত্যিকারের জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আমরা চাই যে এই অন্তর্বর্তীকালীন স্বল্পতম সময়ে সত্যিকারভাবে যারা জনগণের নির্বাচিত প্রতিনিধি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সেটা নির্ধারিত করে তারা এই দেশের পরিচালনার দায়িত্ব জনগণের হাতে ছেড়ে দেবে। এদিকে মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত ফায়াজের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জুলাই শহীদদের স্মরণসভায় প্রধান অতিথি ও উপদেষ্টারা অনুপস্থিত থাকায় ক্ষোভ জানিয়েছেন আয়োজকরা। বিচারের অগ্রগতি নিয়ে প্রশ্ন তোলেন শহীদ পরিবারের সদস্যরা, তবে দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন চিফ প্রসিকিউটর। শহীদদের প্রতি রাষ্ট্র ও রাজনৈতিক দলের দায়বদ্ধতা সঠিকভাবে পালন হয়নি বলে আক্ষেপ করেন জামায়াত আমির। ছেলেদের
এখনো জুলাই সনদ তো কেন দেওয়া হচ্ছে? আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদদের স্মরণে এ আয়োজন জুলাই 24 শহীদ পরিবার সোসাইটি। প্রধান অতিথি হিসেবে প্রধান উপদেষ্টার নাম থাকলেও না আসায় অসন্তোষ জানান আয়োজকরা। তারা বলেছিলেন, আশ্বাস দিয়েছিলেন আসবেন, কিন্তু ধিক্কার জানাই তারা আজকে আসলেন না। জুলাই যোদ্ধাদের নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে বিচারের অগ্রগতি নিয়ে প্রশ্ন তোলেন শহীদ পরিবারের সদস্যরা। শহীদদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানান তারা। রাজনৈতিক দলগুলা দল গঠন করতে গিয়ে এইটা শহীদ পরিবারকে কখনো আপনারা তাদের মোহরা বানাবেন না। বিচার অগ্রগতিকে আমরা সবাই চাই। অভ্যুত্থানে শহীদ পরিবারই আওয়ামী লীগের সবচেয়ে বড় বাধা উল্লেখ করে এনসিপি নেতা সার্জিস আলম বলেন, যেদিন সরকারের দায়িত্বশীলরা এমন স্মরণ সভায় উপস্থিত হবেন সেদিনই আয়োজন সফল হবে। এখানে আজকে যাদের উপস্থিত হওয়ার কথা ছিল তারা প্রত্যেকে উপস্থিত হয়ে হাজারের অধিক শহীদের প্রতি তাদের ওয়াদা, তাদের কমিটমেন্ট দিয়ে যাবেন। এটা সেদিনই সফল হবে যেদিন আমরা খুনি হাসিনার বিচার দৃশ্যমান দেখতে পাবো। জুলাই শহীদদের প্রতি রাষ্ট্র এবং রাজনৈতিক দলের দায়বদ্ধতা সঠিকভাবে পালন করা হয়নি বলে মন্তব্য করেন জামাত আমির। জুলাই সনদ বাস্তবায়ন না হয় আক্ষেপ প্রকাশ করেন তিনি। আমি অকপটে স্বীকার করে নিচ্ছি, রাষ্ট্রের দায় রাষ্ট্র বলবে। আমি একটি রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমি স্বীকার করে নিচ্ছি যে আমাদেরও দায় আছে এবং সেই দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করতে পারিনি। জুলাই আগস্ট হত্যাযজ্ঞের বিচার প্রক্রিয়া নিয়ে সরকারের উপর আস্থা রাখতে আহ্বান জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আহত ব্যক্তি বা বৃদ্ধ মানুষের কাছে লাঠি যেরকম গুরুত্বপূর্ণ, বিচারের ক্ষেত্রে আপনাদের লাঠির ভূমিকায় আমি অবতীর্ণ হয়েছি, কারণ আপনাদের স্বপ্ন আমাদের মধ্যে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানে আমন্ত্রিত উপদেষ্টারা উপস্থিত না থাকার সমালোচনা করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানও। কারণে আসে নাই, তাদের কাজটা কি? আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। পুলিশ হত্যার দায়ে এনসিপির ওপর চাপানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ৭২-এর সংবিধান রক্ষায় একটি মহল মাঠে নেমেছে অভিযোগ করে চক্রান্ত রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দুপুরে মৌলভীবাজারে জুলাই পদযাত্রায় একথা বলেন নাহিদ। অন্তর্বর্তী সরকারের কিছু কর্মকাণ্ডের সমালোচনা করেন অন্য নেতারা। জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা তুলে ধরে জেলায় জেলায় ছুটছেন কেন্দ্রীয় নেতারা। শনিবার মৌলভীবাজারে জুলাই পদযাত্রায় ঢল নামে মানুষের। জেলা শহরের শহীদ মিনার থেকে কর্মসূচি শুরু হয়ে বেড়ির পাড়ে পথসভার মাধ্যমে শেষ হয়। এ সময় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও সদস্য সচিব আখতার হোসেন। বলেন, এখন থেকে যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের চরিত্র জনগণের কাছে পরিষ্কার থাকতে হবে। ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার লড়াই করছে এনসিপি। উপদেষ্টাদের সবকিছু হয়েছে, বড় বড় মাফিয়াদের সবকিছু হয়েছে, ব্যবসা বাণিজ্য দখল হয়েছে, কিন্তু আমার যারা ছাত্র ভাই বাংলাদেশে তাদের কোনো ব্যবস্থা হয় না। এই বাংলাদেশে যারা রাষ্ট্র পরিচালনা করবে, যারা জনগণের প্রতিনিধিত্ব করবে, তাদের সকলকে জনগণের কাছে পরিষ্কার থাকতে হবে। ৭২-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠা করতে মাঠে নেমেছে একটি মহল। এই চক্রান্ত রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, পুলিশ হত্যার দায় এনসিপির উপর চাপানোর চেষ্টা চলছে। 1947 সালের আজাদীর লড়াই, 1971-এর স্বাধীনতা সংগ্রাম এবং 24-এর গণ অভ্যুত্থানের স্বীকৃতি দেওয়া থাকবে এবং এই সংবিধানে সকল জাতি ধর্মে সকলের সমান অধিকার নিশ্চিত করা হবে। সেই নতুন সংবিধানের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক শক্তি। ৭২-এর সংবিধানকে রক্ষা করার জন্য বিভিন্ন গোষ্ঠী রাজপথে নেমছে। ৭২-এর সংবিধান ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের আকাঙ্ক্ষাকে নষ্ট করে দিয়ে মুজিববাদী সংবিধান প্রতিষ্ঠা করার চক্রান্ত। এনসিপি সম্প্রীতির রাজনীতি করে, এই আদর্শ পুরো দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে দেওয়ার কথা জানান দলটির নেতারা। এই পুলিশ হত্যার দায় আমাদের অভ্যুত্থানকারী ছাত্র জনতাকে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে। আমিনুল ইসলাম, সময় সংবাদ। জাতীয় সনদ বাস্তবায়নের শেষ মুহূর্তের তোড়জোড় জাতীয় ঐক্যমত্য কমিশনের। বিএনপির আপত্তির পরও এতে বেশ কিছু বিষয় স্থান পাচ্ছে। তবে শতভাগ ঐক্য হওয়া বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ বিএনপির। এদিকে আইনি ভিত্তি না থাকলে সনদে স্বাক্ষর না করার সিদ্ধান্ত জামায়াতের। আর গণভোট এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সনদ বাস্তবায়নের দাবি এনসিপির। হাসান ওয়ালির রিপোর্ট।
রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে মৌলিক সংস্কার বাস্তবায়নে ঐকমত্য তৈরির লক্ষ্যে 15 ফেব্রুয়ারি যাত্রা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। এখন পর্যন্ত মোটা দাগে নির্বাচন কমিশন গঠনে সর্বসম্মতভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য হয়েছে। এছাড়া জাতীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি না মানার শর্তে প্রধানমন্ত্রীর 10 বছরের মেয়াদে রাজি বিএনপি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার মতো বিষয়ে সবাই একমত হলেও এসবের গঠন প্রক্রিয়া নিয়ে রয়েছে মুখোমুখি অবস্থান। তবে চলতি মাসেই জাতীয় সনদ বাস্তবায়নে দ্রুত বেগে এগোচ্ছে ঐকমত্য কমিশন। দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন না কিংবা জ্যেষ্ঠতম বিচারকই প্রধান বিচারপতি হবেন, এমন নানা সিদ্ধান্তে বিএনপির আপত্তির পরও বৈঠকে উপস্থিত সংখ্যাগরিষ্ঠ দলের মতামতে সিদ্ধান্তে পৌঁছাচ্ছে কমিশন। যদিও এসব সিদ্ধান্তে নোট অব ডিসেন্ট থাকছে বিএনপি ও সমমনা দলগুলোর। ঐকমত্য কমিশনের অন্যতম এই সদস্য বলছেন, সব বিষয়ে সর্বসম্মতভাবে একমত হওয়া সম্ভব নয়। রাষ্ট্র মেরামতে স্বৈরাচারী কাঠামোর পরিবর্তনে চেষ্টা করছে কমিশন। লক্ষ্য চলতি মাসে জাতীয় সনদ। সর্বসম্মতভাবে সব বিষয়ে একমত হইতে হবে, এটা অবাস্তব, অবান্তর। এটা কোনো সায়েন্স না, এটা একটা দুরূহ প্রক্রিয়া। তবে এসব সংস্কার কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। সনদে মৌলিক সংস্কার অন্তর্ভুক্তকরণ এবং এর আইনগত ভিত্তি থাকলেই স্বাক্ষর করার কথা বলছে জামায়াতে ইসলামী। আর গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে সংস্কার বাস্তবায়নের দাবি এনসিপির। জুলাই সনদের আইনি ভিত্তি কি হবে এটি নিয়ে মূলত একটি বড় ধরনের ডিবেট রয়ে গেছে। সেই জায়গা থেকে অধিকাংশ দলগুলোরই মতামতগুলো হচ্ছে এটাকে হয় গণভোটে হইতে হবে, আমাদের প্রস্তাব হচ্ছে গণপরিষদ নির্বাচন। আমরা জুলাই সনদে স্বাক্ষর করব তখনই যখন মৌলিক বিষয়গুলো এখানে সংযোজন করা হবে এবং এই জুলাই সনদকে আইনগত ভিত্তির এখানে ব্যবস্থা করা হবে। দ্বিমত বা ভিন্নমত সংক্রান্ত বিষয় বাদ দিয়ে শতভাগ ঐকমত্য তৈরি হওয়া বিষয় নিয়েই সনদ তৈরির পক্ষে বিএনপি। দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলছেন, চাপিয়ে দিলে গণতান্ত্রিক পথ রুদ্ধ হবে। যে যে জিনিসগুলোতে সবাই মিলে এগ্রি হবে সেই সব জিনিসগুলোকেই জনগণের সম্মুখে এনে সেইগুলোকেই গ্রহণ করা হবে। ঐকমত্য কমিশন যদি আমাদের উপর চাপিয়ে দেয় তো সেটা তো আর গণতন্ত্র হলো না। তবে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ঐকমত্য কমিশন। বদিউল আলম মজুমদার বলছেন, কোন প্রক্রিয়ায় সংস্কার বাস্তবায়ন হবে তা ঠিক করবে সরকার। সনদ চূড়ান্ত হলেই শুরু হবে এ সম্পর্কিত আলোচনা। সরকার সিদ্ধান্ত নেবে কিভাবে এগুলো বাস্তবায়িত হবে, এগুলো আমাদের বিষয় নয়। আমাদের বিষয় হলো এই ঐক্যবদ্ধ সৃষ্টি করা কতগুলো সংস্কারের ব্যাপারে, যাতে রাষ্ট্র মেরামত ঘটতে পারে। চলতি বছরের 20 মার্চ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে ঐকমত্য কমিশন। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুদক ও জনপ্রশাসন বিষয়ক সংস্কার প্রস্তাবনা নিয়ে এখন পর্যন্ত 63টি সংলাপ করেছে কমিশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আর থাকছে। টাঙ্গাইলের রেল স্টেশন থেকে তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, অভিযুক্ত 3 বখাটে আটক। আশুলিয়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মূল হোতাসহ গ্রেফতার 3। আগামী নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নির্বাচন কমিশন। খুলনায় ইসির প্রস্তুতি ও করণীয় নিয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে একথা বলেন সিইসি এএমএম নাসির উদ্দিন। এ সময় নির্বাচনের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তুতি নিতে মাঠে নেমেছে নির্বাচন কমিশন। ভোটের আগে জেলার সর্বোচ্চ কর্মকর্তা থেকে শুরু করে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে করছেন মতবিনিময়। শনিবার সকালে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময়ের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নির্বাচনের প্রতি ভোটারদের আস্থা ফিরিয়ে আনা এবং তাদের কেন্দ্রে নিয়ে আসা। নির্বাচন ব্যবস্থার উপরে মানুষের যে আস্থা ফিরিয়ে আনা, এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য, সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা। কিন্তু স্বচ্ছতা যদি এনশিওর করা যায় তো মানুষের কাছে এটা গ্রহণযোগ্য হয়, এটা একটা আমাদের চেষ্টা থাকবে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই একটি বড় চ্যালেঞ্জ আখ্যা দিয়ে তিনি বলেন, এটি আধুনিক হুমকি যা অস্ত্রের চেয়েও ভয়াবহ। সোশ্যাল মিডিয়া বলে একটা জিনিস যে বাইরেছে, এমনভাবে চলছে যে একজনে একটা ফেসবুকে অপতথ্য দিল বা ভুল তথ্য দিল, একটু যাচাই বাছাই না করে আর 1000 লোকে শেয়ার করে দিল। এটা এই ইলেকশনে এই অ্যাবিউজ অফ এআই
এটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এখন মডার্ন একটা যুগে এটা একটা মডার্ন থ্রেট আমি বলবো এটাকে। এটা অস্ত্রের চাইতে মারাত্মক। দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে কাজ করছি কিভাবে এটা অ্যাড্রেস করা যায়। সিইসি জানান নির্বাচনকে সহিংসতা মুক্ত রাখতে ভোটের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলবে। করতে তো হবে ইনশাআল্লাহ, আমি এতে ওয়াদাবদ্ধ। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে ভোটের আগেই লুট হওয়া সহ সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স পরিদর্শন শেষে তিনি কথা জানান। আমরা সব অস্ত্রগুলি এখনও উদ্ধার করতে পারি নাই। আমরা অস্ত্রগুলি উদ্ধার করার চেষ্টা করতেছি এবং আল্লাহ দিলে হয়তো ইলেকশনে আগে আরও অনেক অস্ত্র উদ্ধার হয়ে যাবে এবং ইলেকশনটা যেন আপনাদের সহযোগিতায়, জনগণের সহযোগিতায় ভালোভাবে হতে পারে, এই জন্য আমরা অবশ্যই চেষ্টা করব। আর ইলেকশনের কিন্তু এই আইন শৃঙ্খলা বাহিনী একটা স্টেক না, এটার মধ্যে সবচেয়ে বড় স্টেক হলো যারা ইলেকশনে অংশগ্রহণ করবে। 2 নাম্বার হলো আপনার ইলেকশন কমিশন, তারপরে হলো প্রশাসন, আর তারপরে হলো আমরা আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীর মোহাম্মদপুরে এবার দিনে দুপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের। নারায়ণগঞ্জ থেকে বোনের বাসায় বেড়াতে আসেন ওই তরুণ। স্বজনদের দাবি মোবাইল ছিনিয়ে নিয়ে ছুরিকাঘাত করে কিশোর গ্যাং। সুষ্ঠু বিচার দাবি তাদের। জড়িতদের ধরার চেষ্টায় আইনশৃঙ্খলা বাহিনী। এতিম বাচ্চারা, বাবা আমার এই ছোট ছোট বাচ্চারা বাবা বলে ডাক দিতে পারবো না। মোহাম্মদপুরে শনিবার দিনে দুপুরে কিশোর গ্যাংয়ের চাপাতির আঘাতে প্রাণ হারায় এক যুবক। রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের গেটের সামনে এই ঘটনা ঘটে। নিরাপত্তাহীনতায় মুখ খুলতেও ভয় পাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। স্বজনরা জানান, ফজলে রাব্বি সুমন নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে বেড়াতে আসেন বোনের বাসায়। দুপুরে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার এক পর্যায়ে তার মুঠোফোন ছিনিয়ে নিয়ে জখম করে কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য। হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফোন দিয়ে কইতেছে আমি বুদ্ধিজীবী আইতাছি, তুমি আসো। এই কথা কওয়ার পরে হ্যাঁ গেছে। 10 মিনিট পর আমগো ওই গল্লিরই একজন আইসা আমার নন্দের বলতেছে, তানিয়া পা আপনার বাইরে না পায়ে কোপ দিছে, খুব রক্তক্ষরণ হইতেছে, শিকদারে গেছে। যাই দেখে ওইখান থেকে রিটার্ন দিয়া দিছে, ঢাকা মেডিকেল লয়ে গেছে। তো আমি ঢাকা মেডিকেল গেছি, যাওয়ার পর দেখি নিতর দেহটা পড়ে দিচ্ছে। বাংলাদেশ সরকারের কাছে, আপনাদের কাছে, সেনাবাহিনীর কাছে, ডিবির কাছে, র্যাবের কাছে সুস্থ তদন্ত করে আমি বিচার দিতে চাই। বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। প্রাথমিক অনুসন্ধানে যেটা জানছি যে দুইজনের মধ্যে পূর্ব শত্রুতা ছিল। আমরা আগেই তদন্ত শুরু করেছি, আসামি গ্রেপ্তারের চেষ্টা করতেছি। মামলা যখন উনার করতে আসবে আমরা মামলা নিয়ে নিব। এই ঘটনায় জড়িত কিশোর গ্যাং সদস্যদের আটকের চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। টাঙ্গাইলে রেল স্টেশন থেকে তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেছে বখাটেরা। জড়িত 3 জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে সাভারের আশুলিয়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় মূল হোতাসহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা থেকে তরুণীর যাওয়ার কথা ছিল চট্টগ্রামে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিমানবন্দর স্টেশন থেকে ভুল করে উঠে পড়ে উত্তরবঙ্গগামী দ্রুতযান এক্সপ্রেসে। রাত 10টার দিকে ট্রেনটি টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশনে থামলে ঘুম ভাঙে তরুণীর। ভুল গন্তব্যে আসার বিষয়টি বুঝতে পেরে ট্রেন থেকে নেমে যায় সে। ঢাকাগামী ট্রেনের জন্য প্ল্যাটফর্মে অপেক্ষা করছিল মেয়েটি। সে সময় 3 যুবক কৌশলে তাকে পাশের একটি বাগানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। এক পর্যায়ে সেখান থেকে পালিয়ে এসে বিষয়টি জিআরপি থানায় জানায় ভুক্তভোগী। সকালে তুমি কইও না পুলিশের কাছে দুদু বলো, তা আমি তোমার শেষ করলাম। তারপর আমি বই পাইছি, আমি স্যারের কাছে আমি বলছি কথা। শুক্রবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্ত 3 বখাটেকে গ্রেফতার করে পুলিশ। ভুক্তভোগীকে পুলিশের হেফাজতে নিয়ে ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। জিআরপি পুলিশ এবং আমাদের থানার সহযোগিতা দুলাল মিয়া, সজীব এবং রূপু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তো এখন আইনগত ব্যবস্থার প্রক্রিয়াধীন। এদিকে শুক্রবার রাতে সাভারের আশুলিয়ার ইয়ারপুরে শাহিন সাউন্ড সিস্টেম নামে একটি দোকানের কর্মচারী অভি কৌশলে 8ম শ্রেণীর শিক্ষার্থীকে ডেকে নিয়ে যায়। পরে অভি ও তার বন্ধু সমীর মেয়েটিকে ধর্ষণ করে। তাদের সহযোগিতা করে আরেক বন্ধু শুভ। বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত 3 যুবককে আটক করে পুলিশ। পরে ভুক্তভোগীর করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। সাহাল আব্দুল্লাহ, আলভি, সময় সংবাদ। রাতের সময় আলো থাকছে।
দিনের পর দিন না খেয়ে গাজার 1/3 মানুষ, জাতিসংঘের সতর্কতা, প্রতিবাদে উত্তাল বিভিন্ন দেশ, হামাস নির্মূলের মাধ্যমে দ্রুত যুদ্ধ শেষ করার আহ্বান। দেশের ব্যাংকিং খাত উদ্ধারে প্রয়োজন 18 থেকে 35 বিলিয়ন ডলার। আইএমএফ ও বিশ্বব্যাংকের বরাত দিয়ে কথা জানান অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বলেন, বাংলাদেশের মতো এত বড় আর্থিক বিপর্যয় পৃথিবীর আর কোনো দেশেই হয়নি। অন্তর্বর্তী সরকার কিছু সংস্কারের পদচিহ্ন রেখে যাবে, তবে মধ্য ও দীর্ঘমেয়াদী সংস্কার রাজনৈতিক সরকারকেই করতে হবে। খেলাপি ঋণ, অর্থ পাচার আর লুটপাটে বিপর্যস্ত দেশের ব্যাংকিং খাত। বাংলাদেশ ব্যাংক বলছে, দেশে খেলাপি ঋণ ছাড়িয়েছে 4 লাখ কোটি টাকার বেশি। এমন প্রেক্ষাপটে শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা জানালেন, কোনো ব্যাংকের 80% অর্থই চলে গেছে। বাংলাদেশের মতো এত বড় আর্থিক বিপর্যয় পৃথিবীর আর কোনো দেশেই হয়নি বলে মন্তব্য করেন সালেহউদ্দিন আহমেদ। 20,000 কোটি টাকা আউটস্ট্যান্ডিং, 16,000 কোটি টাকা নাই। আইএমএফ বলছে 18 বিলিয়ন, আবার ওদের বলে 35 বিলিয়ন লাগবে তোমাদের ব্যাংক উদ্ধার করতে। আমি তখন হিসেবে বললাম, 35 বিলিয়ন তুমি কোথায় পাবে? অর্থ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার কিছু সংস্কারের পদচিহ্ন রেখে যাবে, তবে মধ্য ও দীর্ঘমেয়াদী সংস্কার করবে রাজনৈতিক সরকার। রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া উন্নয়ন সম্ভব না। কিছু রিফর্ম করতে চেষ্টা করছি এবং রিফর্মের ব্যাপারে অনেক হাতে অনেক কিছু করে ফেলবো, 10-11 সম্ভব না। আমি সাধারণত বলি একটা পদচিহ্ন পেতে দেখে যাবো যে এটা ফলো করতে পারে, কিন্তু লং টার্ম মিড টার্ম সংস্কার এটা করা যাবে না। এদিকে এফডিসিতে পৃথক অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেছেন, সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা না গেলে জনগণ কর প্রদানে উৎসাহিত হবেন না। করদাতারা যদি মনে করে যে আমরা আমাদের কষ্টার্জিত আয়ের একটা বড় অংশ যেটাকে আমরা সরকারকে দেই, সেটা যদি প্রপারলি ব্যবহার না হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার না হয়, তাহলে তারা ডিমোরালাইজড হয়। কর কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির বিস্তর অভিযোগ থাকলেও সে অনুপাতে ভুক্তভোগীরা অভিযোগ দেন না বলেও জানান এনবিআর চেয়ারম্যান। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, উপকূল সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির কারণে বিপাকে মানুষ। জোয়ারের কারণে নদ নদীর পানি বেড়েছে 2 থেকে 3 ফুট। প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। ফসলি জমি তলিয়ে যাওয়া সহ বসত বাড়িতে পানি ওঠায় চরম ভোগান্তিতে উপকূলবাসী। বৈরী আবহাওয়ার কারণে গুড়ি গুড়ি বৃষ্টি, সাগর উত্তাল, বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় সাগর ও নদীবন্দর সহ উপকূলীয় এলাকায় 3 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে স্থানীয় আবহাওয়া অফিস। দুর্ঘটনা এড়াতে মাছ ধরা ট্রলারগুলোকে নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে। এদিকে নিম্নচাপ ও অমাবস্যার জোয়ের কারণে নদ নদীর পানি 2 থেকে 3 ফুট বেড়েছে। এতে জোয়ারের পানির তোড়ে কুয়াকাটা সমুদ্র সৈকতের সিবিচ সড়কের প্রায় আধা কিলোমিটার এলাকা ভাঙনের কবলে পড়েছে। প্লাবিত হয়েছে চরাঞ্চল সহ নিম্নাঞ্চল। কিছু কিছু এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেড়িবাঁধ। ভাঙনের আতঙ্কে আছেন বাসিন্দারা। চরাঞ্চলে যে সমস্ত আত্মীয়স্বজন আছে যাদের বাসা করে সব ডুবে গেছে, আল্লাহ পাক যদি রাখে তাহলে থাকতে পারবো, আর যদি বেশি বন্যা হয় তাহলে হয়তো আমাকে এনতে চলে যেতে হবে। স্রোত বেড়ে যাওয়াতে নদীতে অনেক ভাঙন শুরু হয়েছে। টানা বৃষ্টিতে নদীর পানি বাড়ছে, বারণে আমাদের মেঘনা নদীর এদিকে বেড়িবাঁধ ভাঙা যাইতে আছে। ফসলি জমির পাশাপাশি পানি উঠে গেছে বসত বাড়িতেও। নিম্নাঞ্চলের রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ভেঙে পড়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। নৌকা দিয়ে চলাচল করতে হচ্ছে পানিবন্দী মানুষকে। ঘরের ভিতরে পানি ঢুকতেছে, ঢুকার কারণে আমরা রান্নাবাড়ি করতে অনেক কষ্ট করতেছে মানুষে। কিছুতে পানিগুলো কোনো দিকে যাইতেছে না, এখন এই পানিগুলো সব ঘরের দিকে ঠেলা দিতেছে। এদিকে টানা বৃষ্টিতে অনেক শিক্ষা প্রতিষ্ঠানেও পানি ওঠায় ব্যাহত হচ্ছে পাঠদান। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এবার বাতাসের মানসূচক জানাতে স্টুডিওতে যুক্ত হচ্ছেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ। বাতাসের মানসূচক আমরা মূলত সুইজারল্যান্ড ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান IQAir এর যে সূচক রয়েছে সেই সূচকের ভিত্তিতে আমরা বাতাসের মান এবং একই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে চাচ্ছি। প্রথমে আমরা শুরু করব দেশের ঢাকা বিভাগ থেকে। ঢাকা বিভাগে আজকে সারাদিনে যদি আমি বাতাসের
মান নিয়ে কথা বলি, অর্থাৎ বায়ুমান সূচকে ঢাকার অবস্থানটি কোথায়। সেই জায়গায় আজকে বায়ুমান সূচকে বায়ুর মাত্রা ছিল ৭১ এবং আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 83%, অর্থাৎ এটিকে সন্তোষজনক, IQAir এর ইন্ডেক্স অনুযায়ী এটিকে সন্তোষজনক বলা হচ্ছে। পরবর্তীতে চট্টগ্রাম বিভাগ রয়েছে, চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 55, যেখানে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 91%, এবং চট্টগ্রাম বিভাগের অবস্থাও কিন্তু ঢাকার মতোই সন্তোষজনক, যদিও গতকালকে তুলনায় ঢাকা এবং চট্টগ্রাম দুই বিভাগেই কিন্তু বায়ুমান নিম্নমুখী। সেই সঙ্গে আমরা চট্টগ্রামের পরবর্তীতে চলে যেতে চাই রাজশাহী বিভাগে, যেখানে বায়ুর সূচকে রয়েছে 63 এবং আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 88%, বায়ু সূচক 63, একই সাথে এটিও সন্তোষজনক। আমি একটু জানিয়ে রাখতে চাই আজ কিন্তু সারা দেশের প্রত্যেকটি বিভাগে বায়ুর মান সন্তোষজনকই রয়েছে। পরবর্তীতে আমরা চলে যেতে চাই সিলেট বিভাগে, যেখানে বায়ু সূচকে রয়েছে 66 এবং শতকরা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 89%। এটিও সন্তোষজনক, যেমনটি আগেই বলেছিলাম, তবে তুলনামূলকভাবে গতকালকে তুলনায় সিলেটের অবস্থা কিন্তু একটু নিম্নমুখী। খুলনায় চলে যেতে চাই, খুলনায় রয়েছে বায়ুমান সূচক 81, যেটি সন্তোষজনক অবশ্যই, এবং একই সঙ্গে আপেক্ষিক আর্দ্রতা শতকরা 90%, এবং মোটামুটিভাবে বলা যায় সবচেয়ে খারাপ অবস্থা আজকে বায়ুমান সূচকে এই খুলনা বিভাগে। পরবর্তী বিভাগে চলে যেতে চাই বরিশাল বিভাগে, যেখানে বায়ুর পরিমাণ রয়েছে সূচকে 54 এবং একই সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ শতকরা 88%, যেটি অবশ্যই সন্তোষজনক। এবং বরিশাল বিভাগের পরবর্তীতে আমরা যেতে চাচ্ছি রাজশাহী বিভাগ, রংপুর বিভাগে, যেখানে বায়ুমান রয়েছে 58, এটিও সন্তোষজনক এবং আপেক্ষিক আর্দ্রতা শতকরা 77%। এবং এর পরবর্তীতে রংপুর বিভাগের পরে সবশেষ আমরা দেখতে চাচ্ছি ময়মনসিংহ বিভাগ, যেখানে 58 এবং সন্তোষজনক অবশ্যই, সেই সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ শতকরা 91%। যেমনটি বলছিলাম দর্শক, এই ছিল আমার কাছে আবহাওয়া বাতাসজনিত সবশেষ তথ্য। খেলার খবর অবশেষে প্রকাশ করা হলো এশিয়া কাপের সূচি। সংযুক্ত আরব আমিরাতেই অনুষ্ঠিত হবে এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের আসর। 9 সেপ্টেম্বর মাঠে করাবে টুর্নামেন্ট, ফাইনাল হবে 28 সেপ্টেম্বর। সামাজিক মাধ্যম এক্সে বিষয়টি জানিয়েছেন এসিসির সভাপতি মহসিন নাকভি। একই গ্রুপে আছে ভারত পাকিস্তান। 14 সেপ্টেম্বর প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আসরে সর্বোচ্চ 3 বার মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে দুই বৈরী প্রতিপক্ষের। ঢাকা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএম আয়োজন নিয়ে কম জলঘোলা করেনি বিসিসিআই। শেষ পর্যন্ত আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট কূটনীতি আর মহসিন নাকভির অনমনীয় মনোভাবের সামনে নতি স্বীকার করে পরাক্রমশালী ভারত ক্রিকেট বোর্ড। সফলভাবে শেষ হয় এসএসসির সভা, কেটে যায় এশিয়া কাপ আয়োজন নিয়ে শঙ্কা। চলতি মাসের শুরুতেই ভারতের গণমাধ্যমে খবর আসে এশিয়া কাপ শুরুর সম্ভাব্য দিনক্ষণ নিয়ে। যদিও এসএসসির সভার পর সেখানে এসেছে পরিবর্তন। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভি সামাজিক মাধ্যম এক্সে জানিয়েছেন টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ আগামী 9 সেপ্টেম্বর মাঠে গড়াবে এশিয়া কাপ। ফাইনাল হবে একই মাসের শেষ রোববার 28 তারিখ। ভারত পাকিস্তান রাজনৈতিক অস্থিরতার কারণে প্রত্যাশিতভাবেই এবারের আসর হবে সংযুক্ত আরব আমিরাতে। টুর্নামেন্টের ফরম্যাটও চূড়ান্ত। এবারই প্রথম এশিয়া কাপে খেলবে 8 দল। 2 গ্রুপ থেকে সেরা 2 দল যাবে সুপার 4-এ, আর সেখান থেকে শীর্ষ 2 দল খেলবে ফাইনাল। এবারই সর্বাধিক 19টি ম্যাচ হবে এশিয়া কাপ ইতিহাসে। ভারত পাকিস্তান এবারও থাকছে একই গ্রুপে। এশিয়া কাপের মূল আকর্ষণই এই দুই বৈরী প্রতিপক্ষের লড়াই, যা দেখার জন্য মুখিয়ে থাকেন বিশ্বের কোটি ক্রিকেট প্রেমী। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতের সাবেক ক্রিকেটাররা পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক ছিন্নের কথা বললেও সে পথে হাঁটছে না বিসিসিআই, যার অন্যতম কারণ স্পন্সরশিপ। এশিয়া কাপে মোটা অঙ্কের অর্থে স্পন্সরশিপ বিক্রি করে এসিসি, যার বড় একটা অংশ যায় বিসিসিআই এর পকেটে। লাভবান হয় অন্য সদস্য দেশগুলো। এ কারণেই অতীতের মতো এবারও একই গ্রুপে থাকবে এই 2 দল। ফাইনাল নিশ্চিত করলে সুযোগ থাকবে এক আসরে 3টি ভারত পাকিস্তান দ্বৈরথ দেখার। সবশেষ 2022-এ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিল এশিয়া কাপ। সে আসর হয়েছিল 2 ভেন্যু দুবাই ও শারজায়। এবারও ফাইনাল সহ বিগ ম্যাচগুলো হবে দুবাই। 2018 সালের পর আবারও এশিয়া কাপ ফিরবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরো একবার। মাইলস্টোন ট্র্যাজেডিতে বাড়ছে প্রাণহানি। শিক্ষার্থী জারিফ সহ আরও 2 জনের মৃত্যু। ছাড়পত্র পেয়ে বাসা ফিরল 2 শিশু। এখনও কাটেনি ট্রমা। আপাতত বন্ধই থাকছে স্কুল। ফ্যাসিবাদীদের ভোট ভণ্ডুলের অপচেষ্টা রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। সুষ্ঠু নির্বাচন আয়োজনে দলগুলোর সহযোগিতা কামনা। পাশে থাকার ঘোষণা নেতাদের।
এবং বিদেশ থেকে ভাড়া করে লোক এনে দেশ পরিচালনা সম্ভব নয়, রাজনৈতিক সংস্কৃতি না পাল্টালে সংস্কারেও লাভ নেই বলছে বিএনপি। ঐক্য নিয়ে আক্ষেপ জামায়াতের। এই ছিল রাতের সময়, সঙ্গেই থাকুন সময়ের।